বাড়িতে একটাকে রেখে দিয়েছে, সারাদিন শুধু পড়ে পড়ে খায় আর কোনো কাজ করে না। আমাদের বাসাটাকে এতিমখানা বানিয়েছি যে এখানে এনে রাখতে হবে সবাইকে। আর বলো না মা, যদি বাবা না থাকতো তাহলে কখনই একে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এর মতো ছেলেকে এখানে রেখে কি লাভ বলো তো? সারাদিন পড়ে পড়ে খায় আর ঘুমায়। আমাদের কাছে একটু সাহায্য করলেও তো করতে পারে, কিন্তু সেটাও করে না। রাজকে শুনিয়ে কথাগুলো বলেছিল আদিবা এবং তার মা। রাজ চুপচাপ শুনছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না, কারণ সে বেকার, তার কিছু করার নেই। সে ইচ্ছে করলেও কোনো কিছু করতে পারবে না। পড়াশোনা করেছে, এখন কি মাঠে কাজ করবে? সে চাকরির অনেক চেষ্টা করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এটা সবাই দেখতেছে, কিন্তু আদিবার মা সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ তখন নিজের রুমে শুয়ে কান্না করতে শুরু করলো। এটা দেখার পর আদিবার মা এসে পেছন থেকে বলল, এসব ভঙ্গি অনেক দেখিয়েছিস, এসব নাটক করে কোনো লাভ নেই। যদি কাজ করতে না পারিস তাহলে এই বাড়িতে খাবার পাবি না। বেহায়ার মতো তো টেবিলে বসে যাস। রাজ কান্না করতে শুরু করলো। তার কাছে এসব অসহ্য মনে হয়, কিন্তু কি করবে, তার হাতে কিছুই করার নেই। সবকিছু তার সাধ্যর বাইরে। একটু পরে আদিবার বাবা রফিক সাহেব চলে আসলেন। তিনি এসে যখন দেখতে পেলেন রাজ শুয়ে আছে, এটা দেখার পর তিনি বললেন, আরে বাবা রাজ, এই সময় শুয়ে আছো কেন? রাতে খাবারের সময় হয়ে গেছে, রাতের খাবার খাবা না? না চাচা, আমার ভালো লাগছে না, আমি খাবো না। কি বলছো খাবে না? মানে কি? তোমার চাচি মাংস রান্না করেছে, তাড়াতাড়ি চলো খাবে। কি বাবা রাজ, তুমি কান্না করতেছো কেন? তোমার চাচি কি কিছু বলছে? ওই মহিলার কথা শুনবে না। তুমি এই বাড়িতে আমার কারণে থাকছো, আমি তোমাকে এই বাড়িতে রাখতে চেয়েছিলাম। ওই মহিলার কথা শোনার কোনো প্রয়োজন নেই। না চাচা, উনি কি বলবে আমাকে? আমি নিজেই তো এমনিতে বেকার শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি। আমি কোনো কাজ করি না, কি করব চাচা? আমি তো চেষ্টা করছি, কোনো কিছু পাচ্ছি না। এটা কি আমার দোষ বলো? তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি তোমাকে এই বাসায় রাখতেছি। ওর কথা শুনে কি হবে? তোমার বাবার কারণে আজ আমি বেঁচে আছি। তোমার বাবা যদি সেদিন আমাকে না বাঁচাতো, তাহলে আজকে আমার অস্তিত্বও থাকতো না। তুমি নিশ্চিন্তে আমার সাথে চলো, এই মহিলা যাই বলুক না কেন তুমি এড়িয়ে চলে যাবে। রাজার কোনো কথা বলতে পারল না। রফিক সাহেব তাকে হাতে ধরে টেনে নিয়ে টেবিলে বসালেন। এটা দেখার পর রফিক সাহেবের স্ত্রী কিছুটা মুখ ভেঙচি কেটে চলে গেলেন, কারণ স্বামীর মুখের উপরে কথা বলার অধিকার নেই। রফিক সাহেব অনেক রাগী মানুষ, তার সামনে আজে বাজে কথা বললে মারও খেতে পারে। রাজ কোনো কথা না বলে চুপচাপ খাবার খায়। খাবার শেষ করার পর সে যখন রুমে যাবে, তখন রফিক সাহেব তার হাত চেপে ধরলেন। এটা দেখার পর রাজ তার দিকে তাকিয়ে থাকলো। এরপর রফিক সাহেব তাকে নিয়ে উঠানে বসালেন। এরপর দুজন গল্প করতে শুরু করলেন। তখন রফিক সাহেব তাকে বললেন, বাবা, তোমার বাবা সেদিন আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছিল, এই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই জন্যই তোমাকে আমার বাসায় রাখছি। তুমি ভাবতে পারো যে আমি তোমার প্রতি করুণা করতেছি, না, আমি সামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। জানি আমার জীবন দিয়ে দিলেও সেই প্রতিদান দিতে পারবো না, এরপরেও চেষ্টা করে যাচ্ছি। চাচা, আপনি এরকম করে বলবেন না দয়া করে। এসব কথা শুনলে আমার কষ্ট হয়। আপনি আমার প্রতি যে অনুগ্রহ প্রকাশ করেছেন, সেটা অন্য কেউ হলে হয়তো কোনোদিনও করতো না। আমার মতো বয়সী একটা ছেলেকে আপনি বাসায় বসিয়ে খাওয়াচ্ছেন। আপনার বাসায় মেয়ে আছে, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করে আপনার কাছে রেখেছেন। এটাই তো অনেক বেশি কিছু। দেখো বাবা, আমি তোমাকে এই কথাগুলো বলতেছি কারণ আমি জানি আমি যতই বাসায় থাকার চেষ্টা করি না কেন, যখন বাসার বাইরে যাই তখন তোমার চাচি তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি এই ব্যবহারের জন্য লজ্জিত। কি বলেন চাচা? চাচির ব্যবহারে আমি কেন কষ্ট পাবো? চাচির ব্যবহারে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে কি আমাকে শাসন করতেন না? আমি তো চাচিকে আমার মায়ের মতোই দেখি। বাবা, তোমার মতো ছেলে আমি সত্যি খুবই কম দেখেছি। এই বয়সের ছেলেরা কত বাজে নেশায় জড়িয়ে পড়ে, কিন্তু তুমি কোনো বাজে নেশা জড়িয়ে পড়া তো দূরের কথা, কোনোদিন কোনো খারাপ কথা তোমার মুখ থেকে বের হয়নি। আমি সত্যি অবাক হই মাঝে মাঝে তোমাকে দেখে। আমিও তো তোমার বয়সে ছিলাম, কত খারাপ কাজ করেছি তখন। আমি ওসব কথা মনে করতে চাই না। আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেভাবে আমাকে আপনার বাসায় রেখেছেন,
তবে আমি কথা দিচ্ছি, একদিন আপনার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। একদিন আপনি গর্ব করবেন আমাকে নিয়ে। রফিক সাহেবের রাজকে জড়িয়ে ধরে নিজের রুমে চলে আসলো। এইদিকে নতুন বৃষ্টির পানি এসেছে সমুদ্রে। তখন বিশাল ঢেউ তাদের বাড়িটা সমুদ্র থেকে তেমন একটা দূরে নেয়, 2 মাইলের দূরত্ব। বাতাস বইছে চারিদিকে। সমুদ্রের মধ্যে বিশাল ঝড় উঠেছে। এই ঝড়ের মধ্যে একটা ট্রলার ভাড়া করে বেড়াচ্ছে একটা নৌকাটা পাড়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেখানে 2টা লোক মাছ ধরার জন্য মাঝে মধ্যে একটু সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে গিয়ে এবারে ঝড়ের কবলে পড়বে এটা তারা ভাবতে পারেনি। কিন্তু এই ট্রলার করে কারা রয়েছে তারা জানে না। এই সমুদ্র থেকে মাঝে মাঝে মানুষ উধাও হয়ে যায়। অনেকে ভাবে হয়তো মানুষগুলো ডুবে মারা গেছে, কিন্তু যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে তারা জানে কিভাবে তারা প্রাণ হারায়। কিন্তু তারা তো আর সাক্ষী দিতে পারবে না, সেই জন্যই কেউ জানতে পারে না আসলে ব্যাপারটা। যখনই ট্রলারটা কাছাকাছি চলে এসেছে নৌকার, তখনই কোথাও থেকে এই ঝড়ের মধ্যে একটা স্পাইবোট আসলো। ট্রলারের থাকা লোকগুলো বন্দুক হাতে নিয়ে যখনই ওই দিকে গুলি করতে যাবে, তখন দেখতে পেল তাদের পেছন থেকে আরও একটা স্পিরিট বোট আসতেছে। এটা দেখার পর তারা কিছুটা ভয় পেয়ে গেল। স্পিরিট বোটটা একদম ট্রলারের কাছাকাছি চলে আসলো এবং উঠে পড়লো সেই ট্রলারের মধ্যে। বন্দুক হাতে থাকা 2টা ছেলেকে তারা জিম্মি করে ফেললো। বাকিরা সবাই পালানোর চেষ্টা করেছে। একজন তো সমুদ্রে লাফ দিবে, সেই সময় গুলি করা হলো তার মাথায়। সে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গেল সমুদ্রে। ট্রলারের চালক সহ মোট 4 জন ছিল সেই ট্রলারের মধ্যে। তখন স্পিরিট বোটে করে আসা একটা ছেলে বলল, সমুদ্রে মানুষ মারা যাচ্ছে না, তোরা মানুষকে খুন করতেছিস, সেটা আমরা আজ বের করব। এখন তুই বুঝতে পারবি আমরা কি জিনিস, কেন এমন করছিস বল। তখন এই কথা শোনার পরে ছেলে দুটো কান্না করতে শুরু করলো। তারা কান্না করে সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, স্যার, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আমরা মানুষকে খুন করি না, আমরা তো এদেরকে ধাওয়া করেছিলাম। এরা যে এই মাছগুলো মেরেছে সেগুলো আমরা ছিনতাই করতে চেয়েছিলাম। নতুন মাছ এসেছে, সেই জন্য তারা অনেক মাছ পেয়েছে, আমরা সেগুলো ছিনতাই করতে চাইছিলাম। কথাটা বলতে ঠাস করে একটা বসিয়ে দিল ছেলেটা ওই লোকটার গালে। লোকটা তখন কান্না করতে শুরু করলো। ছেলেটা তার গলা চেপে ধরে বলল, ফাজলামি করিস আমার সাথে? মাছের জন্য কেউ এভাবে মানুষের পেছনে ট্রলার দিয়ে ধাওয়া করে? যে ট্রলার ভাড়া করে এনেছিস সেই ট্রলারের ভাড়াও তো পাবি না এই ছিনতাই করে, তাহলে তোদেরকে কেন ধাওয়া দিয়েছিলে বল। এবার সেই লোকটা বুঝতে পারলো এখন আর সে বেচতে পারবে না, সেজন্য সে কান্না করে বসে পড়ল। তখন তারা ট্রলারের সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার কথা বলল। চারিদিকে তখন ঢেউ, কিন্তু সেই ছেলে 2টা ভয় পাচ্ছিল না। তারা লোক 2টাকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো। লোক 2টা কান্না করতে থাকে, কিন্তু তাদের কান্না শোনার মতন কেউ নেই। ছেলেগুলো তাদের মুখ বেঁধে দিয়েছে যেন চিৎকার করতে না পারে। তাদেরকে নিয়ে যাওয়া হলো একটা অফিসে। সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে বন্দী করে রাখা হলো। এটা দেখার পর তারা বুঝতে পারলো এটা নৌবাহিনীর ক্যাম্প। তাদের যেখানে বন্দী করে রাখা হলো, একটু পরে সেখানে আরও একটা ছেলে আসলো। হাতে লম্বা একটা লাঠি, মুখের মধ্যে কালো মাস্ক পরা, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। ছেলেটা তখন লাঠি নিয়ে তাদের সামনে এসে বসলো। এরপর একটু রহস্যজনক হাসি দিল। হাসিটা তার মাস্কের আড়ালে রয়ে গেল। ছেলেটা তখন তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর নাম তো ইমরান, তাই না? কথাটা শোনার পর সামনে থাকা লোকটা কিছুটা কেঁপে উঠল। এই লোকটার নাম ইমরান। তবে ছেলেটা কিভাবে জানলো লোকটার ব্যাপারে? তখন লোকটা বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। এবারের মতো আমাদেরকে ছেড়ে দাও, আর তোমরা কি চাও সেটা আমাকে বলো।
আমি তোমাদেরকে সেটার ব্যবস্থা করে দিব। আমরা যেটা চাই সেটা তোরা দিতে পারবি না। আমরা চাই তোদেরকে আমরা শেষ করে দেব। পারবি নিজেদের জীবন দিয়ে দিতে? ভাই, দয়া করে আমাদেরকে মেরো না। আমরা কি করেছি বলো? আমরা তো বললাম টাকা পয়সার প্রয়োজন হলে আমরা দিয়ে দিব, এর পরেও আমাদেরকে ছেড়ে দাও। ছেলেটা তখন মারতে শুরু করলো দুজনকে। এরপর মারতে মারতে বলল, বল, তোরা ওখানে কেন এরকম করিস? আর ওই জেলেদেরকে কোথায় নিয়ে রেখেছিস যাদেরকে নিয়ে গুম করে ফেলেছিস? এতগুলো লোককে নিয়ে কোথায় বন্দি করে রেখেছিস বল? ভাই, কী সব বলছেন? জেলেদেরকে বন্দি করব কেন? আমরা এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। আমরা তো গিয়েছিলাম ওই লোকগুলোকে আটকে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করার জন্য, আর কিছু না। আবার মিথ্যা কথা বলে? তোরা কি আমাদেরকে এতটাই বোকা মনে করিস? আর তুই আমাকে চিনিস? আমি কে? আমি হচ্ছি ইরফান মির্জা, সিক্রেট কমান্ডো অফিসার। এই কথা শোনার পরেই সামনে থাকা লোকটা কাঁদতে শুরু করলো, কারণ সে এই নামটা অনেক জায়গায় শুনেছে কিন্তু কোনোদিন দেখেনি ইরফান মির্জাকে। আজ সামনে থেকে দেখছে, এটা ভাবতেই তার কাছে কেমন জানি মনে হচ্ছে। তার ভেতরে একটা ভয় সৃষ্টি হয়েছে। তখন ছেলেটা তার গলা চেপে ধরে বলল, আমি যখন কোনো অপরাধীকে ধরি তার আগে ওর অপরাধীর ব্যাপারে সব কিছু জেনে আসি। তুই ইমরান এবং তোর বসকে সেটা যদি সরাসরি বলে দিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি। আর যদি আমাকে কষ্ট করে বের করতে হয় তাহলে তুই আর বেঁচে থাকবি না। তোর লাশ আমি এখানে ফেলে দেব। স্যার, বিশ্বাস করেন, আমি এসবের কোনো কিছুই জানি না। আমি শুধুমাত্র টাকার কারণে এই কাজ করি। আমাকে টাকা দেওয়া হয়, আমি জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে তাদের কাছে ছেড়ে দিয়ে আসি। তারা একটা নির্দিষ্ট ঠিকানায় জাহাজ পাঠিয়ে দেয়, আমি সেই জাহাজে গিয়ে এই জেলেদেরকে তুলে দিয়ে চলে আসি। আমি জানি তুই এমন কাউকে চিনিস যার মাধ্যমে আমরা এই অপরাধীদের কাছে পৌঁছাতে পারবো। তাই সরাসরি আমাদেরকে বলে দে, কারণ একবার আমার হাত চলতে শুরু করলে কেউ আমাকে থামাতে পারবে না। স্যার, বিশ্বাস করেন, আমরা শুধু এই কাজটাই করি, অন্য কাউকে চিনি না। আমরা শুধু সময় মতো আমাদের টাকাটা পেয়ে যাই, এরপর জেলেদেরকে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। এর বাইরে আর আমরা কোনো কিছু জানি না। তারা ওদের সাথে কি করে সেটা আমরা বলতে পারবো না। একদম সত্যি কথা বলতেছি, আমি ইমরান ভাইয়ের সাথে অনেক দিন থেকে কাজ করি। আমাদের শুধু এটাই কাজ, আমরা কাউকে চিনি না। আমাদের বসকে সেটাও আমরা কিভাবে জানবো? আমাদেরকে তো ওই এলাকায় যেতেই দেওয়া হয় না। কথাটা শোনার পরেই সামনে থাকা ছেলেটা একটু অবাক দৃষ্টিতে তাকালো ইমরানের দিকে। এরপর সাথে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ইমরান? ও কোন এলাকার কথা বলছে? ইমরান কিছুটা ভয় পেয়ে গেল। হয়তো সে এই কথাটা বলতে চাইছিল না, কিন্তু তার পাশে থাকা সবুজ সব ফাঁস করে দিল। তখন ইরফান মির্জা সামনে থাকা ইমরানকে বলল, দেখ, এখন তোদের বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে সব সত্যি কথা বলে দিবি। যদি সব সত্যি কথা বলে দিস তাহলে তোদেরকে আমরা ছেড়েও দিতে পারি, কিন্তু যদি সত্যি কথা না বলিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। স্যারের সমুদ্র উপকূল থেকে প্রায় 50 মাইল দূরে একটা ছোট দ্বীপ আছে। ওই দ্বীপে একটা ঘরে কয়েকজন লোক থাকে। তাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। ওই দ্বীপের কাছাকাছি আমাদেরকে যেতে দেওয়া হয় না। আমরা জেলেদেরকে কিডন্যাপ করার পর ওখানে নিয়ে যেতে হয়। ওখানে গিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই। এই কথা শোনার পরে ইরফান চিন্তায় পড়ে গেল। এরপর তাদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এরপর জায়গা থেকে উঠে গেল। তাদেরকে বন্দি করে রাখা হলো। তারা চিৎকার করে কান্না করছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে আর পিছন ফিরে তাকালো না, সামনের দিকে যেতে শুরু করলো। এরপর গিয়ে চেয়ারে বসলো। চেয়ারে বসে নৌবাহিনীর কমান্ডার সিয়ামকে বলল, সিয়াম, সব কিছু আমি জানতে চাই। প্রয়োজন হলে তুমি আমাকে ডাকবে, আমি ওখানে যাব। আমি যে করেই হোক কালকের মধ্যে সব ইনফরমেশন চাই। যদি না পাই তাহলে অনেক খারাপ হয়ে যাবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনাদেরকে ইনফরমেশন পৌঁছে দিব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর
ইরফান মির্জা সেখান থেকে চলে আসলো। তাকে তাড়াতাড়ি যেতে হবে সমুদ্রের মধ্যে। এই সমুদ্রের মধ্যেই তাদের সকল কাজকর্ম। সমুদ্র ভালোবেসেছিল সে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সমুদ্রের রহস্য উদ্ঘাটন করবে, তাই নৌবাহিনীতে যোগ দিয়েছে। এখন সে বুঝতে পারছে জীবনের কত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত সে নিয়েছে। প্রতিটা মুহূর্তে সে আতঙ্কে থাকে। সমুদ্রের মধ্যে দুর্নীতি চলছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। সমুদ্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ উপহার। সমুদ্রের মাধ্যমে দেশে যতটা উন্নতি হয় তার থেকে বেশি মানুষ উপকৃত হয়, কারণ সমুদ্রের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে সতেজ রাখতে পারি। এদিকে পরের দিন সকালে আদিবা বের হয়ে গেল তার কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে যখন ফিরছিল তখন হঠাৎ করে দুইটা ছেলে তাকে ঘিরে ধরে। তাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেগুলো অনেক দিন থেকেই তাকে বিরক্ত করছে, কিন্তু সে কিছু বলতে পারে না। এই রফিক সাহেব গার্মেন্টসের ব্যবসা করেন, সব সময় বাসায় থাকেন না। আর বলেই বা কি হবে, এই দুটো ছেলে খুবই ভয়ঙ্কর, নেশায় মত্ত থাকে সব সময়। তখন ছেলেটা আদিবার হাত ধরে বলল, কি গো সুন্দরী, আজকেও পালিয়ে যাচ্ছ আমাদের হাত থেকে? তুমি জানো না এই রাজুর হাত থেকে বাঁচা কারোর পক্ষেই সম্ভব না? তোমাকে বললাম চলো আমাদের সাথে, আমরা একটু ঘুরতে যাই। ছাড়ুন আমাকে। আপনাদের এই বাজে কথা শোনার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমাকে যেতে দিন, আমাকে বাসায় যেতে হবে। এত তেজ দেখাও কেন সুন্দরী? তোমাকে কি আমরা আটকে রাখবো নাকি? তোমাকে আমরা ছেড়ে দিব, কিন্তু এর আগে তো আমাদের সাথে যেতে হবে। চলো আমরা দুজন একটু ঘুরে আসি। বলেই ছেলেটা আদিবাকে টানতে শুরু করলো। আদিবা তখন চিৎকার করে কান্না শুরু করলো, কিন্তু আশেপাশের কেউ নেই। হঠাৎ করে রাজু নামের ছেলেটার মাথার পিছনে কেউ একজন শক্ত কিছু দিয়ে আঘাত করলো। ছেলেটা মাটিতে শুয়ে পড়লো। তখন তার পাশে থাকা ছেলেটা দৌড়াতে শুরু করলো, কারণ রাজুর অবস্থা একদম খারাপ। এখন তার পালানো ছাড়া কোনো উপায় নেই। ছেলেটার পেছনে দৌড়াতে শুরু করলো রাজ। এটা দেখার পর আদিবা কিছুটা সাহস পেল। সে ভেবেছিল এই ছেলেটার হাতেই হয়তো আজ থেকে সবকিছু হারাতে হবে, কিন্তু রাজ সময় মতো এসে তাকে বাঁচিয়ে দিল। রাজ তখন ছেলেটাকে কিছুক্ষণ তাড়া করে ধরতে না পেরে পেছন ফিরে আসলো। এরপর রাজুর সামনে এসে তাকে মারতে মারতে বলল, তোর সাহস কি করে হলো? তুই এখানে বসে মেয়েদেরকে ইফটিজিং করছিস? আর একদিন যদি এই কাজ করতে দেখি তাহলে আজকে ছেড়ে দিয়েছি, পরের দিন থেকে আর ছাড়বো না, একদম জানে মেরে ফেলবো। আদিবা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে রক্ত সহ্য করতে পারে না, কিন্তু তার সামনে রাজুর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। তখন রাজ আদিবার হাত চেপে ধরলো, এরপর নিয়ে যেতে শুরু করলো। আদিবা কোনো কথা বলতেছে না, রাজের সাথে হাঁটতেছে। তখন কিছুটা দূরে গিয়ে রাজ আদিবার হাত ছেড়ে দিয়ে বলল, আদিবা, তুমি কেন এটা করলে? তুমি তো বলতে পারতে এটা। চাচাকে না বলো, আমাকে তো বললে আগে আমি এই সমস্যাটা সমাধান করতে পারতাম। আর যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো তোমাকে একটা বিপদের মধ্যে পড়তে হতো। তুমি কেন এরকম করো সবসময়? আদিবা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে রাজের কথাগুলো শুনে। আজ কেন জানি তার মনের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তখন আদিবা আস্তে করে বলল, আমাকে এখন বাসায় যেতে হবে। যদি বাসায় যাও তাহলে চলো। বলেই হাঁটা শুরু করলো। রাজ তখন তার পেছন পেছন বাসা পর্যন্ত গেল। আদিবা বাসায় গিয়ে সোজা রুমের মধ্যে চলে গেল। এরপর দরজা বন্ধ করে চিন্তা করতে শুরু করলো। আমি কি কোনো ভুল করছি? রাজ আমাকে আজকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, কিন্তু আমি দিনের পর দিন তাকে অবহেলা করি, অপমান করি। সেই বাড়িতে পড়ে থাকে বলে তার বাবাকে খুন করা হয়েছে, না হলে তো সে এই বাসায় থাকতো না। কিন্তু আমি তার সাথে এতটা খারাপ ব্যবহার করি। তার বাবা আমার বাবাকে বাঁচালো, আজ আমাকে সে বাঁচালো, কিন্তু আমি তাকে কি সঠিক মূল্য দেই? না, আর ভাবতে পারছি না।
আদিবা আর কিছু ভাবতে পারল না, সে শুয়ে থাকলো কিছুক্ষণ। এরপর দরজা খুলে যখন বাইরে গেল তখন দেখতে পেল রাজ বাসার মধ্যে নেই। তার মা তখন তার কাছে আসলো। আদিবা তখন তার মাকে বলল, আম্মু, আমার মনে হয় আমরা দুজনেই ভুল করছি। রাজ আমাদের বাসায় বিপদে পড়ে থাকে, তাকে আমরা অনেক অপমান করি। আমাদের কি এটা ঠিক করা হচ্ছে? কি বলছিস আদিবা? তোর মাথা নষ্ট হয়ে গেছে? তুই এরকম কথা বলছিস কেন? ছেলেটা আমাদের বাসায় বসে কত টাকা নষ্ট করছে সেটা কি বুঝতে পারছিস না? এত বড় একটা ছেলে, পড়াশোনা করেছে, এখন তার উচিত কোনো একটা কাজ করা। তোর বাবা কতটা কষ্ট করছে এই পরিবারটা চালানোর জন্য, কিন্তু সে কোনো কাজ করে না। এত বড় একটা ছেলে শুধু বসে বসে খায়, কিন্তু তুই হঠাৎ করে এরকম কথা বলছিস কেন? আম্মু, আমি এটা বুঝতে পারলাম সে কোনো কাজ করে না, কিন্তু তুমি কি জানো আজকে সে আমার জীবন বাঁচিয়েছে? তোমাকে এই রাজু নামের একটা ছেলের কথা বলেছিলাম না, আমাকে কলেজে যাওয়া আসার সময় বিরক্ত করে? আজকে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, আমাকে আটকে দিয়েছিল, এরপর কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সেটাতে রাজি না হওয়ায় আমাকে তুলে নিতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে রাজ আমাকে বাঁচিয়েছে। এই কথা শোনার পর আদিবার মা ভয় পেয়ে গেলেন। তিনি তার মেয়ের কথা শুনে মনে করেছিলেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এত বড় একটা পর্যায়ে চলে যাবে তিনি ভাবতে পারেননি। তখন তিনি তাকে বললেন, কি বলছিস মা? ওই ছেলেটা আজকে তোকে এতটা জঘন্য প্রস্তাব দিয়েছিল? আমি তো ভেবেছিলাম এমনি যাওয়া আসার সময় বিরক্ত করে, কিন্তু ও সত্যি সত্যি তোকে খারাপ প্রস্তাব দিয়েছে। হ্যাঁ মা, তাহলে আমি বলছি কি, যদি আজকে রাজ না থাকতো তাহলে তারা আমাকে তুলে নিয়ে যেত। তারা আমাকে টেনে তাদের গাড়িতে তুলে ফেলেছিল প্রায়, তখন রাজ এসে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। না হলে তো আজকে আমাকে তুমি আর পেতেই না। তাই আমি বলছি তার সাথে এতটা খারাপ ব্যবহার করা আমাদের উচিত না। আদিবার মা আর কিছু বললেন না। তিনি কি বলবেন তার ভেতরে চিন্তা চলে আসলো। ছেলেটাকে এতটা অপমান করেন, এতটা অবহেলা করেন, এই সুযোগে হয়তো সে আদিবের ক্ষতি করতে পারত, প্রতিশোধ নিতে পারত, কিন্তু সেটা না করে বাঁচিয়েছে তার মেয়েকে। তিনি তখন আক্ষেপ করতে শুরু করলেন। বিকালের দিকে রাজ বাসায় ফিরে আসলো। তিনি রাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার রাজ, কোথায় ছিলে? চলো নাস্তা করে নেবে। কথাটা শোনার পর রাজ কিছুক্ষণ তাকিয়েছিল আদিবার মায়ের দিকে। তিনি তো কোনোদিন এরকম করে খাবারের জন্য ডাকে না, আজকে হঠাৎ করে ডাকলেন কেন? তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিবার মা বললেন, বাবা, আমি আদিবার মুখ থেকে সব কিছু শুনেছি। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তাই না? আসলে বাবা, আমি আমার স্বামীর কষ্টটা দেখে এরকম করি। সে কতটা কষ্ট করে এই পরিবারটা চালানোর জন্য, কিন্তু তুমি এখানে বসে থাকো, কোনো কাজ করো না, সেই জন্য এরকম কথা বলি। তোমার নিজেরও তো ভবিষ্যৎ আছে। চাচি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এসব শুনে কখনো কিছু মনে করি না। আপনি আমার গুরুজন, আমাকে বকা দিতেই পারেন, তবে আপনাকে একটা সুসংবাদ দেই। আমি একটা জাহাজে চাকরি নিয়েছি, সেটার খবর আপনাকে জানাতে এসেছি। আজকে সারাদিন সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আদিবার মা অনেক বেশি খুশি হলেন। রাজ তখন গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল, এরপর নিজের রুমের মধ্যে বসেছিল। রফিক সাহেব সন্ধ্যার পরে আসলেন। ফিরে আসার পর যখন এই খবরটা পেলেন তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। রাজকে ডেকে নিয়ে আসলেন বসার ঘরে। ওখানে সবাই বসে আছে। তখন তিনি রাজকে বললেন, বাবা রাজ, তুমি আজকে একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছো। তোমার বাবাকে মরতে দেখলে সমুদ্রে, এরপরেও তুমি সমুদ্রের চাকরি নিতে চাইছো? অন্য কোনো কাজ করতে পারো না? আর যদি কাজ না পাও তাহলে আমি খাওয়াবো, সমস্যা নেই, কিন্তু সমুদ্রে চাকরি করা বাদ দাও। চাচা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আর বড় কোনো কাজ করছি না। আমি জানি আপনি কি জন্য ভয় পাচ্ছেন, কিন্তু এসব কিছুই হবে না। আমি ওই জাহাজে মাল উঠানো নামানো এসবের হিসাব রাখবো। এরপরেও বাবা, সেই দিনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। আমার সাথে ঘটে যাওয়া এত ভয়ঙ্কর একটা ঘটনা। চাচা, ভাগ্যে যেটা থাকে সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। হয়তো সেটা আপনার ভাগ্যে ছিল, সেই জন্য হয়ে গেছে।
আমিও তো সেই দিনের কথা ভুলে গেছি যেদিন আমার চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। রফিক সাহেব আর কিছু বলতে পারলেন না। তারা কোন দিনের কথা বলছেন সেটা একটু বলি। রফিক সাহেব তার কিছু মালামাল জাহাজে করে আনছিলেন, তখন হঠাৎ করে কিছু লোক তার জাহাজে আক্রমণ করে। তাকে সেখান থেকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। ওই অপরাধীরা ভেবেছিল হয়তো রফিক সাহেব মারা গেছেন, কিন্তু সেইখানে নৌকায় মাছ ধরেছিলেন রাজের বাবা। তখন একটা লোককে সমুদ্রে পড়ে যেতে দেখে নিজেও ঝাঁপ দেন সমুদ্রে। গভীর সমুদ্রে তিনি অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে রফিক সাহেবকে নিচের নৌকায় নিয়ে আসেন। এরপর নৌকা তীরে এনে রফিক সাহেবকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পর তার রক্তের প্রয়োজন হয়। রাজের বাবা নিজের রক্ত দিয়ে রফিক সাহেবকে সুস্থ করে তোলেন। এরপর তিনি অনেক কষ্ট করে রাজের বাবাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রাজের বাবা সেই টাকা নিতে অস্বীকৃতি জানালেন। এর প্রায় 26 দিন পরের ঘটনা। আবারও সমুদ্রে যেতে হবে রফিক সাহেবকে। তবে এরপর বিপদে পড়ে রাজের বাবা এবং রাজ। তারা দুজনেই সমুদ্রে নৌকা করে তীরের একদম কাছাকাছি চলে এসেছিলেন। তখন দূর থেকে গুলি করা হয় রাজের বাবার উপরে। একটা স্পিড বোট করে দুটা ছেলে গুলি করে। তখন রফিক সাহেবকে রাজের বাবাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু রাজের বাবা তখন এমন একটা পরিস্থিতি ছিলেন যখন মৃত্যু তার একদম সম্মুখে। তিনি তখন একটা কথাই বলেছিলেন, সাহেব, আমাকে বাঁচাতে হবে না, আমার ওই ছেলেকেই বাঁচান। ওকে এখান থেকে নিয়ে যান। যদি ওকে এখানে রাখেন তাহলে তারা ওকে মেরে ফেলতে পারে, তাই আপনি ওকে এখান থেকে নিয়ে যান, ওকে দেখে রাখবেন। এই কথা বলতে বলতে রাজের বাবা মৃত্যুবরণ করেন। তখন রাজকে কিছু বলতে না দিয়ে রফিক সাহেব তাকে নিয়ে আসেন বাসায়। এরপর রাজকে তার বাসায় থাকতে দেন। তিনি তার জীবন বাঁচানো মানুষটাকে একটু প্রতিদান দিতে চাইছেন। এখন রাজ সমুদ্রে চাকরি করতে চাইছে, এটা শুনে তিনি অনেক ভয় পেয়েছেন। কিন্তু রাজের সিদ্ধান্তের উপর তিনি কি করে কথা বলবেন? তখন তিনি রাজকে বললেন, দেখো বাবা, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন সমুদ্রে চাকরি করতে চাইছো, আমি কোনো বাধা দিব না। তুমি সাবধানে করবে, কারণ আমি তোমাকে নিজের সন্তানের মতো মনে করি। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার অনেক কষ্ট হবে। চাচা, আপনি যেভাবে আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, আপনাকেও আমি আমার বাবার মতো সম্মান করি। আপনি প্লিজ এরকম করে কথা বলবেন না। আমি কথা দিচ্ছি, আমি নিজের খেয়াল রাখবো। ওদিকে সিএম আরো কিছু অফিসার নিয়ে সেই দ্বীপের কাছাকাছি চলে গেল, যেখানে গিয়ে তারা তাদের ট্রলার থেকে নেমে পড়ল। যখনই সেই দ্বীপের মধ্যে প্রবেশ করলো, তখন দেখতে পেল অনেক লোক ঘোরাঘুরি করছে বন্দুক কাঁধে নিয়ে। এটা দেখার পর তারা একটু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সামনের দিকে যেতে শুরু করে। একটু সামনে যেতেই দেখতে পায় কিছু লোক এখানে গোল হয়ে বসে মাদক সেবন করতেছে। এটা দেখার পর সে যখন আক্রমণ করতে যাবে, এর আগেই দেখতে পায় কয়েকটা লোককে বেঁধে জাহাজে তোলা হচ্ছে। এটা দেখার পর সে পুরো দৃশ্যটা ভিডিও করে, কারণ এখানে প্রায় 50 জনের মতো মানুষ। এত মানুষের বিপরীতে তারা 5 জন কিছুই করতে পারবে না। সেই জন্যই সে ভিডিও করে সবকিছু, কারণ এটা ইরফান মির্জাকে আগে দেখাতে হবে। এই তো তারা যখন চলে আসতে যাবে, তখন দুইটা লোক তাদেরকে দেখে ফেলে এবং তাদের আক্রমণ করতে শুরু করে। তারা একে অপরকে গুলি করছে তাদেরকে। তারা লোকগুলো কিছু দূর আসার পর থেমে যায়। হয়তো তারা ভেবেছে সিএমরা পালিয়ে গেছে। সিএম চলে আসে নিজের অফিসে। আসার পরে কল করলো ইরফান মির্জার কাছে। ও বলল রাতের বেলা আসবে। সিএম অপেক্ষা করতে শুরু করলো। এত ভয়ঙ্কর কর্মকাজ ওই দ্বীপের মধ্যে চলতেছে, কিন্তু তারা কিছুই জানে না। ওদিকে রাজের ডিউটি রাতের বেলা, তাই সে বেরিয়ে পড়লো। যখন ডিউটিতে বের হবে, তখন দেখতে পেলে উঠানে বসে আছে আদিবা। আজকে যেন তাকে একটু বেশি সুন্দর লাগতেছে। রাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা কতটা সুন্দর। আদিবাকে সে পছন্দ করে কিনা এটা সে নিজেও জানে না। তার কাছে মাঝে মাঝে অদ্ভুত মনে হয় সবকিছু। এই পরিবারের আশ্রয় সে থাকছে। এখন এই পরিবারের মেয়েকে সে পছন্দ করবে, এটা কিভাবে হতে পারে? সে কিছু না বলে, কারণ এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই হবে না।
তবে আদিবা যে তাকে পছন্দ করে না এটা সে নিশ্চিত। সে বেরিয়ে আসতে যাবে, আদিবা তাকে দেখে বলে, রাজ কোথায় যাচ্ছ? আজকে তো আমার ডিউটি রাতের বেলা, সেই জন্য বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। আদিবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবে। এই কথা শোনার পর রাজের ভিতর কেমন জানি তোড়পাড় হতে শুরু করে। আদিবা তাকে সাবধানে থাকার কথা বলতেছে। আদিবাকে সে পছন্দ করে, কিন্তু আদিবা তার সাথে কোনোদিন ভালো করে কথা বলেনি। আজকে তার জীবনের সব আনন্দ যেন একসাথে আসতেছে। তখন সে মুচকি এসে সেখান থেকে চলে আসলো। এদিকে সিয়াম অপেক্ষা করতেছে একটু ইরফান মির্জার, যেখানে চলে আসলো। সিয়াম যখন তাকে পুরো ভিডিওটা দেখালো, এটা দেখার পর ইরফান তাদের দিকে তাকিয়ে বলল, সিয়াম 4-5টা স্পিড বোট রেডি করো, আর 2টা ট্রলারের ব্যবস্থা করো। আমাদেরকে ফোর্স নিয়ে ওখানে যেতে হবে। এই রাতের বেলায় আক্রমণ করতে হবে ওদের ওপরে। কিন্তু স্যার, এই রাতের বেলা তাদের উপর আক্রমণ করতে যাব, তারা তো ওখানে প্রায় 50-60 জন মানুষ। আমরা যদি ওখানে যাওয়ার পর কোনো বিপদে পড়ি, আমরা তো ওই লোকটাকে সম্পূর্ণ পুরোপুরিভাবে জানি না। সিয়াম, নিজের কথা চিন্তা করার সময় এখন নেই। প্রতিটা মানুষ বিপদে আছে। তারা গরিব মানুষ, অবলম্বন যাদের মাছ ধরা, তারা মাছ ধরতে এখন সমুদ্রে নামতে পারছে না, আতঙ্কে থাকে সবসময়। একটা ট্রলার নেই। এখানে মাছ ধরার আগে এই এলাকাটায় 24 ঘন্টা মানুষ মাছ ধরত। জেলেদের কারণে এলাকাটা মুখরিত হয়ে দেখত, কিন্তু এখন শুনশান নীরব সবকিছু। এটা দেখে কি তোমার একটুও মায়া হচ্ছে না? তাদের জীবন বাঁচানো কি আমাদের দায়িত্ব না? সিয়ামের মুখে আর কোনো জবাব নেই। সে কি জবাব দেবে? ও সত্যি কথাই বলেছে, এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব সে নিয়েছে, তাহলে কেন এরকম কথা বলছে? তখন সে সবকিছু ব্যবস্থা করলো। একটু পর বেরিয়ে পড়লো তাদের ফোর্স নিয়ে ওই দ্বীপের কাছাকাছি। ওখানে যাবার পর দেখতে পেল পাহারাদারের জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে। যখন নামলো তখনই তারা গুলি করতে শুরু করলো। ইরফান সিয়ামের দিকে তাকিয়ে বলল, সিয়াম, ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তুমি ওদেরকে পালাতে দেবে না। ওদের সবাইকে আজকে এখানে শেষ করব। ওদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না। তুমি যাও, গিয়ে ওই দিকটাতে দাঁড়াও, যাতে কোনো একটা লোকও এখান থেকে জান নিয়ে ফিরতে না পারে। সিয়াম দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ালো। কয়েকটা লোক ভেবেছিল পালিয়ে চলে যাবে, তাই তারা স্পিরিট বোর্ডের কাছাকাছি চলে এসেছিল। সিয়াম তাদেরকে গুলি করে মেরে ফেললো। বাইরের লোকগুলোকে মারার পর তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে, তখন দেখতে পায় দরজার সামনে আরো লোকজন বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সিয়াম তাদেরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং তাদের সাথে মারধর করতে শুরু করে। ইরফান তখন সামনের দিকে দৌড়ে যায়, গিয়ে ওই ঘরের ভেতরে থাকা দুজনকে বের করে নিয়ে আসে। তার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে। এটা দেখার পর ইরফান তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। রাতের অন্ধকার চারিদিকে শুধু পানির ঢেউয়ের শব্দ। এর মধ্যে তারা চিৎকার করতেছে, কারণ ইরফান কারো উপর দয়া করে না। সে লাঠির মধ্যে মশালের মতো করে আগুন জ্বালিয়েছে, এরপর সেটা তাদের পায়ে লাগাচ্ছে। তখন সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন তাড়াতাড়ি তাদের পরিচয়টা বলে দে, আর তোরা কেন এই কাজ করছিস সেটা একটু ক্লিয়ার করে বলে দে, না হলে আমার মাথা গরম হয়ে যাবে। স্যার, আমাদেরকে ছেড়ে দেন। আমরা ইচ্ছা করে এই কাজ করিনি। আমরা টাকার লোভে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এই কাজ করতে শুরু করেছি। আমার নাম শুভ, আর এই মেয়েটা হচ্ছে নীলা। এখানে যতগুলো মেয়েকে তুলে নিয়ে আসা হয়, ওদেরকে এই মেয়েটাই কন্ট্রোল করে। আমি আর কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। তোরা কি এখানে মেয়েদের ব্যবসা চালাচ্ছিস নাকি? আসলে স্যার, আমি এবং নীলা এই এলাকার দায়িত্বে আছি। এখানে ইমরান এবং তার লোকজন এনে জেলেদেরকে দিয়ে যেত, এবং আমাদের আরও একটা গ্রুপ আছে। ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে রাকিব নামের একটা ছেলে। ও বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এরপর এখান থেকে আমরা তখন তাদেরকে বিভিন্ন দেশে পাচার করে দিই। এটা সমুদ্রের মধ্যে, সেই জন্য কেউ এখানে থেকে পালিয়ে যেতে পারে না।
এই কথা শোনার পর ইরফান মির্জার মাথা নষ্ট হয়ে যায়। সে মারতে শুরু করে দুজনকে। এরপর তাদেরকে বলে, এতটা জঘন্য কাজ করেছিলি, আজ তোদেরকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে তোদের দুজনকে এখানেই মরতে হবে। তোরা কি ভেবেছিস এরকম অন্যায় করে যাবি দিনের পর দিন আর কেউ তোদেরকে ধরতে পারবে না? স্যার, আমরা জানি আমরা অন্যায় করেছি, তবে এখন আমাদের এখান থেকে ছোটার আর কোনো উপায় নেই। আমরা একবার যেই অন্যায় পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে জিম্মি করে এখানে রাখা হয়েছে। প্রথমে টাকার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখন টাকা থেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। যদি এখান থেকে পালাতে চাই তাহলে আমাদেরকে মরতে হবে। কেন? তোমাকে কে মারবে? আর তোমরা টাকার কারণে এখানে এসেছো। এখন তোমরা টাকা নিবে না, বাদ দিয়ে দিবে, কিন্তু তোমাদেরকে মেরে ফেলা হবে কেন? কারণ এই এলাকাটার ইনফরমেশন যে একবার পেয়ে যায় তাকে আর বাঁচতে দেওয়া হয় না। এখানে যে একবার আসে তাকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকেও টার্গেট করে ফেলা হয়েছে। এখন আপনারাও নিরাপদ নন, যে কোনো সময় আপনাদের উপরও আক্রমণ হতে পারে। কিন্তু কে করছে এসব সেই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। কে করছে এসব সেটা কি তোমরা জানো? না স্যার, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। আমরা শুধু এখানে টাকা পাই, সেই জন্যই কাজ করি। আমাকে এখানে অনেক মেয়েকে কন্ট্রোল করতে হয়। এখানে ভার্সিটি কলেজের থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে দেওয়া হয়। আমি তাদেরকে এখানে আটকে রাখি, এরপর বিভিন্ন দেশে তাদেরকে পাচার করা হয়। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই জেলেদেরকে দিয়ে কি করা হয় সেটাই তো বুঝলাম না। ওরা অশিক্ষিত মানুষ, ওদেরকে দিয়ে কোনো কাজ হবে না। তারা কেন জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে? এখানে অনেক জেলে আছে, সবাইকে কিডন্যাপ করে নিয়ে এসে রাখা হয়। এরপর তাদেরকে বেঁধে জাহাজে করে কোথায় নিয়ে যাওয়া হয় সেই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এটা আমরা জানি না। আমরা শুধু এখানে মানুষ কন্ট্রোল করি, এটাই আমাদের কাজ। এখানে প্রতিটা গ্রুপকে নির্দিষ্ট কাজের জন্য রাখা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। তোমরা ধরা পড়ে গেছো, এখন আর বাঁচার কোনো উপায় নেই, তাই তোমরা আমাদের সাথে চলো। নীলা এবং তার সাথে থাকা শুভকে নিয়ে আসা হয় নৌবাহিনীর ক্যাম্পে। সেখানে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তারা যেটা বলছে সেটা সত্য। ইরফান মির্জা তখন সিয়াম এবং আরও কিছু অফিসারকে নিয়ে আসে। তখন ইরফান তাদেরকে বলে, নাইম ভাই, আপনাকে এখন একটা কাজ করতে হবে। আপনি খুঁজে বের করুন কোথায় ওই রাকিবের গ্রুপ চলে। ওই রাকিবকে আগে ধরতে হবে, নাহলে মেয়েরা নিরাপদ নয়। ওই রাকিবকে আপনি ধরে নিয়ে আসুন। আর সিয়াম, তোমাকে একটা বড় কাজ করতে হবে। তুমি কি পারবে? স্যার, আমি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে, আমি প্রস্তুত আছি। আমি আমার জীবন দিয়ে দেব, এরপরেও এই সমুদ্র থেকে দুর্নীতিটা শেষ করেই ছাড়ব। তাহলে শোনো, তোমাকে কি করতে হবে। তুমি নীলা এবং শুভর সাথে যাবে আবার ওই দ্বীপে। সেখানে যাওয়ার পর ওই জাহাজে করে তোমাকেও পাঠিয়ে দেওয়া হবে ওই এলাকায়। সেখানে গিয়ে দেখবে ওখানে কি কাজ করা হয়। তাদের কাছে বন্দীদের মতো যাবে, তোমাকেও বেঁধে তারা পাঠাবে। ওই জেলেদের নিয়ে গিয়ে কি করে সেই ইনফরমেশন আমার কাছে পাঠাবে। এই কথা শোনার পরে সিয়াম মনে মনে কিছুটা ভয় পেলেও নিজের মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে করেই হোক এই মানুষগুলোকে রক্ষা করতে হবে। সিয়াম চায় না আর কোনো অসহায় পরিবার ধ্বংস হয়ে যাক। এই সমুদ্রেই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। তারা এটাও বন্ধ করে দিয়েছে শুধুমাত্র নিজের জীবন রক্ষা করার জন্য। তখন সে ইরফানের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি যাব ওখানে। আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে বলেন আমাকে কোন দিন যেতে হবে, আমি প্রস্তুত আছি। আমি আমার জীবন দিয়ে দিব। এরপরেও এই দুর্নীতি থেকে এই এলাকাটাকে মুক্ত করতে চাই। সমুদ্রটাকে মানুষের জন্য নিরাপদ বানাতে চাই। ঠিক আছে সিয়াম, তাহলে তুমি কালকে বের হবে তাদের সাথে। তুমি কিন্তু এভাবে যাবে না, তুমি সব কিছু নিয়ে যাবে, যাতে ওখানে যাবার পর আমরা তোমার সাথে যোগাযোগ করতে পারি। আর তুমি কোনো বিপদে পড়লে সরাসরি আমাকে জানাবে না। তোমার বিপদ হলে আমিও ওখানে যাব।
ওকে স্যার, এটা আমি বুঝতে পারছি। আমি ওখানে গিয়ে আপনাকে সব ইনফরমেশন পাঠাবো। আর নাইম ভাই, আপনি এখনই বেরিয়ে পড়েন। যত তাড়াতাড়ি সম্ভব ওই রাকিবকে ধরতে হবে, না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই দেশের আগামী ভবিষ্যতে এই শিক্ষার্থীরা তারা কিন্তু টার্গেট করেছে কলেজ ভার্সিটির সুন্দরী মেয়েদেরকে। এদেরকে বাঁচাতে হবে। শিয়াম, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এখনই বেরিয়ে পড়ছি। আর তুমিও সাবধানে থাকবে। তোমার জন্য শুভকামনা রইল। আমি আশা করি তুমি এই কাজটা করতে পারবে। এরপর সিএম নিজের কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো এবং নাইম বেরিয়ে পড়ল রাকিব নামের সেই ছেলেটাকে খুঁজে বের করার জন্য। এবং ইরফান মির্জা সেখানে বসে বসে চিন্তা করতে শুরু করলো কেন ওই জায়গা থেকে জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। তাদের আসল উদ্দেশ্যটা কি সেটাই জানতে হবে। ইরফান মির্জা কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারতেছে না। তাকে সরকারের পক্ষ থেকে বিশেষভাবে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, কারণ অনেকেই আগে এই কাজ সমাধান করতে এসেছে। যতজন এসেছে তারা আর কোনোদিন ফিরে যায়নি, তাই ভয় কোনো এই অফিসার এলাকায় আসতে চাইতো না এই দায়িত্ব নিয়ে। কিন্তু ইরফান কোনো দিন নিজের দায়িত্ব অবহেলা করেনি। সে নিজের কাজের প্রতি এতটাই দায়িত্বশীল যে সে নিজের ইচ্ছায় এই জায়গায় এসেছে। ওইদিকে পরের দিন ভোরে রাত চলে গেল বাসায়। যাওয়ার পর দেখতে পেল সবাই অনেক খুশি তার কাজ দেখে। সে নিজে অনেক বেশি খুশি হলো, কারণ এই মানুষগুলোর সাথে সে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। এদিকে আদিবা মনে মনে শুধু এখন রাজকে চিন্তা করতেছে। রাজকে নিয়ে চিন্তা করতে করতে সে বুঝতে পারে সে রাজের প্রেমে পড়ে গেছে। সে অনেক আগেই রাজের প্রেমে পড়েছে, তবে সেটা সে বুঝতে পারেনি। এই কয়েকদিন রাজকে নিয়ে চিন্তা করতে করতে সেটা উপলব্ধি করতে পেরেছে। কিন্তু রাজ একটা মাঝি ছেলে, তার কোনো পরিচয় নেই। সে এই বাসায় আশ্রয় নিয়ে থাকে। তার সাথে কি তার পরিবারের লোকজন মেনে নেবে আদিবাকে? আদিবা এসব চিন্তা করছিল। বিকালবেলা রাজ ঘুম থেকে উঠে চলে গেল বাড়ির পেছনের বাগানে। সেখানে গিয়ে দেখতে পেল আদিবা দাঁড়িয়ে আছে। আদিবাকে এই অবস্থা দেখে সে আবারও কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। মেয়েটাকে যত দেখে ততই সে অবাক হয়ে যায়, এত সুন্দর সে। রাজ তখন চুপচাপ পেছনে গিয়ে দাঁড়ায়। আদিবা পেছনে কারো উপস্থিতি টের পেয়ে যখন ফিরে তাকিয়ে রাজকে দেখলো, তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি রাজ, তোমাকে নিয়ে যত চিন্তা করি ততই অবাক হই। তোমাকে আমরা কত অপমান করলাম, এরপরও তুমি সুযোগ পেয়েও আমার কাছ থেকে প্রতিশোধ নিলে না, আমাকে ওখান থেকে বাঁচালে। এখন তো মা তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার কেমন লাগছে? রাজ কিছুক্ষণ চুপ করে থাকলো। আদিবার এরকম ব্যবহার তার কাছে বড্ড অদ্ভুত লাগতেছে। সে মানিয়ে নিতে পারছে না এই ব্যবহারের সাথে। তখন সে বলল, আমি আসলেই ব্যাপারটা মানিয়ে নিতে পারছি না। আর আগে আমি কোনোদিনও তোমাদের ব্যবহারে কষ্ট পাইনি, বরং তোমাদের ব্যবহার আমার খুব আপন লাগতো। কারণ আপন মানুষগুলোই শাসন করে আবার ভালোবাসে। তোমরা আমাকে এখানে কত আপন করে নিয়েছ, আমি সেগুলোই চিন্তা করতাম। তোমাদের এরকম ব্যবহারে আমি কোনোদিনও কষ্ট পাইনি। রাজ, তুমি এরকম করেই মানুষের আপন হয়ে যাও, এটাকে তুমি বুঝতে পারো? তোমার এইরকম ব্যবহারে কেউ তোমার প্রতি মুগ্ধ হয়ে বসে আছে, সেটাকে তুমি চিন্তা করেছো? আদিবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি না রাজ আমি কি বলছি, তবে আমি এই মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি। তোমার কথা চিন্তা করতে করতে এই দুদিন আমি তোমাতেই মুগ্ধ হয়ে গেছি। তোমার কথা আমি সবসময় চিন্তা করি। আমি চোখ বন্ধ করলেই তোমাকে আমার চোখের সামনে দেখতে পাই। আমি জানি না এই অনুভূতিটা কিসের, তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া অপরিপূর্ণ। যদি কোনোদিন আমি তোমার সামনে দাঁড়াই, তোমার সাথে চিরদিন থাকার প্রতিশ্রুতি নিতে চাই, তাহলে কি তুমি আমাকে মেনে নিবে? রাজ এই কথা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে কি জবাব দেবে বুঝতে পারছে না। তার কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। সে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই প্রশ্নের জবাব সে কিভাবে দিবে? সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আদিবা তার কাছে আবারও জানতে চাইলো, আমি জানি রাজ,
আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আমি আগে একটা অহংকার নিয়ে বসেছিলাম। আমার কাছে মনে হতো তুমি আমাদের বাসায় থেকে আমাদেরকে ডিস্টার্ব করছো, কিন্তু এখন আমার কাছে মনে হয় তুমি এই বাসায় না থাকলে এই বাসাটা অপূর্ণ থেকে যেত। সত্যি বলছি, আর কোনোদিন কোনো খারাপ ব্যবহার করব না। তুমি কি আমাকে মেনে নেবে? আমি তোমাকে সত্যিই ভালোবাসি রাজ। রাজ আর কিছু বলতে পারলো না, সেখান থেকে চলে আসলো। আদিবা তখন এইরকম ব্যবহারে ভীষণ কষ্ট পেল। সে কান্না করতে শুরু করলো সেখানে দাঁড়িয়ে। সে ভাবছে রাজ হয়তো তাকে ভালোবাসে না, পছন্দ করে না, কিন্তু সে রাজকে সত্যিই ভালোবেসে ফেলেছে। সেটা তাকে পাগল করে দিচ্ছে। আদিবা কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। এরপর দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো। রাজ, আমি কি এতটাই খারাপ? আমি তো বলেছি আমি ভুল করে ফেলেছি, তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? আমার পেছনে কত ছেলেরা ঘুরে, কিন্তু আমি কাউকে দেখার পরে কোনোদিন পাগল হইনি, কিন্তু তোমাকে নিয়ে এই কয়েকদিন চিন্তা করেই আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি জানি না তুমি আমাকে কোনোদিন মেনে নেবে কিনা, তবে আমি তোমাকে ছাড়া আর কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। এখন তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আমি জানি না কোনোদিন আমি তোমাকে পাবো কিনা, তবে আমি চেষ্টা করে যাব। এইদিকে রাত চিন্তা করতে শুরু করলো। আদিবা তাকে ভালোবাসে এটা সে মেনে নিতে পারছে না। সে আদিবাকে ভালোবাসে, কিন্তু আদিবার প্রশ্নের উত্তর দিতে পারলো না। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই মানুষটা তাকে এত অপমান করে নিল, এতদিন তার বাসায় রাখলো, সেই মানুষটার সাথে সে কিভাবে বেইমানি করবে। এমনিতেই সে অভিনয় করে বসে আছে রফিক সাহেবের সাথে, এর মধ্যে যদি আরও বেইমানি করে তাহলে মানুষটা হয়তো তাকে চিরদিন অকৃতজ্ঞ হিসেবে মেনে রাখবে। এটা সে কোনোদিনও চায় না। সে মাথায় হাত দিয়ে বসে রইল রুমের মধ্যে। ওইদিকে পরের দিন শুভ এবং নীলাকে নিয়ে সিয়াম বেরিয়ে পড়লো সেই দ্বীপে, যেখানে যাবার পর আরও কিছু অফিসার সেখানে ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে থাকলো, যাতে নীলা এবং শুভ বেইমানি করতে না পারে। একটু পরে সেখানে একটা ছোটোখাটো জাহাজ চলে আসলো, সেখানে তাদেরকে বেঁধে দেওয়া হলো। সিএম সেখানে ওঠার পর ইরফানের কাছে কল করলো। তার কানের মধ্যে ব্লুটুথ লাগানো। সে ফোন করতেই তাড়াতাড়ি করে ফোন ধরলো ইরফান। সিএম তখন বলল, স্যার, আমি দেখতে পাচ্ছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা, তবে তারা আমাকে এখন জাহাজে তুলে ফেলেছে। যেতে থাকো ওদের সাথে। এরপর তুমি যা দেখবে সব কিছু আমার কাছে পাঠাবে। কোনো বিপদে পড়লে সরাসরি আমার কাছে কল করবে, আমিও সেখানে চলে আসব। আর তোমার কাছে তো লোকেশন ট্র্যাকারটা আছে, তুমি কোন লোকেশনে আছো সেটা আমরা দেখতে পাবো, চিন্তা করো না। ওকে স্যার। এরপর সিএমকে নিয়ে যাওয়া হলো প্রায় 3 ঘন্টা পর একটা জায়গায়। সেখানে দেখতে পেল আরও একটা ছোট দ্বীপ। এইরকম চারিদিকে শুধু পানি। সেখানে তাকে তোলা হলো। সেখানে তোলার পর দেখতে পেলেও অনেক মানুষ, সবাই কম বেশি বাঙালি, কিছু অন্য দেশের মানুষও আছে। সিএম এবং বাকিদের টেনে নিয়ে যাওয়া হলো একটা লোকের সামনে। সেখানে নিয়ে যাওয়ার পর সিএম এর চোখের বাঁধন খুলে দেওয়া হলো। সবাই কান্না করতে শুরু করলো। সে ওদের সাথে তাল মিলিয়ে কান্না করে যাচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে সে অভিনয় করছে। তখন সামনে থাকা লোকটাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ লোকটা হচ্ছে দেশের একজন নামকরা মানুষ। সেখানে আরও কয়েকজন বিদেশি লোককে দেখতে পেল। তখন লোকটা তাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আজকে থেকে তোদের বন্দি জীবন শুরু। আজকে থেকে তোরা আমার কথা মতোই কাজ করবি। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তোদের সবাইকে শেষ করে ফেলবো। আর এখান থেকে পালানোর চিন্তা করবি না, কারণ তোদের সাথে সবসময় আমার গার্ড থাকবে। যদি পালানোর চেষ্টা করিস তাহলে সমুদ্রে তোদের মরতে হবে। আর এই এলাকা থেকে তোরা কোথাও যেতে পারবি না, কারণ আমরা তোদের এমন একটা এলাকায় নিয়ে এসেছি। কথাটি শোনার পর বাকিরা সবাই কান্না করতে শুরু করলো। অশিক্ষিত মানুষ অসহায়ত্বের কারণে মাছ ধরে জীবনযাপন করত, তাদেরকে এইরকমভাবে বন্দি করে আনা হবে হয়তো তারা কল্পনাও করতে পারেনি। তখন সিএম সেই লোকটার দিকে তাকিয়ে বলল, আপনারা কেন এরকম করছেন? আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছেন? আর আমাদের বন্দি করে কি করবেন?
আমরা তো লেখাপড়া জানি না, কোনো কিছু জানি না, আমাদেরকে বন্দি করে আপনাদের কী লাভ? এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার মুখের উপর কথা বলিস? আর আমাদের লাভ লসের ব্যাপারটা কি সেটা তুই কয়েকদিন পরেই বুঝতে পারবি। এখানে থাক, আস্তে আস্তে সব বুঝে যাবি। তোরা এই ছেলেটাকে আজকে আর খাবার দিবি না। আমার মুখের ওপর কথা বলার সাহস ওর কি করে হলো? আর ওকে দেখে সবাই শিক্ষা নিয়ে নাও যে আমার মুখের ওপর কথা বললে তার খাবার বন্ধ করে দেওয়া হবে। এই কথা শোনার পর সবাই ভয় পেয়ে গেল। সিয়াম মনে মনে ভাবলো, এই লোকটা এভাবে অত্যাচার করছে কেন? ইরফান কলের মধ্যে ছিল, সেই জন্যই সবকিছু ওপাশ থেকে শুনতে পাচ্ছিল। সে সিয়ামের ধৈর্য ধরতে বলল এবং বলল তাদের সাথে সবকিছু মানিয়ে নিতে, যাতে তারা বুঝতে না পারে কোনো কিছু। সিয়াম রাজি হলো। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। সিয়াম সেখানে অনেক কষ্ট করে জীবনযাপন করছিল। খাবার খাওয়ার মতো ছিল না। প্রতিদিন অনেক মানুষকে নিয়ে আসে, আবার অনেকের লাশ ভেসে যায় সমুদ্রের ঢেউয়ে। সিয়াম অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে, কিন্তু তারা কি কাজ করে এটা তো সে এখনো জানতেই পারল না। তাদেরকে শুধু বন্দি করে রাখা হয়েছে। 1 সপ্তাহ পরে লোকটা সিয়াম এবং তার সাথে থাকা লোকদের নিয়ে আসে বাইরে। তখন একটা বিদেশি লোক এবং আগের দিনে সেই লোকটা তাদের সামনে আসলো। এরপর বলল, এখন বলবো তোদের কি জন্য এখানে বন্দি করে নিয়ে আসলাম। আজকে তোদেরকে একটা কাজ করতে হবে। ওইদিকে যাবি, একটা ইন্ডিয়ান জাহাজ, ওইটাকে তোদেরকে জব্দ করতে হবে। তোদেরকে আমরা ট্রলারে তুলে দেব, বন্দুক নিয়ে সবাই যাবি। এরপর জাহাজে থাকা সবাইকে কিডন্যাপ করবি, ওদেরকে জিম্মি করে এখানে নিয়ে আসবি। যদি একটু এদিক সেদিক হয় তাহলে তোদেরকে ওখানেই মরতে হবে। এটা তোরা ভালো করেই বুঝতে পারছিস। আর যদি সফল হোস তাহলে তোদেরকে আমার খাস লোক বানিয়ে রেখে দেব। আর আমার খাস লোক হতে পারলে তোদের কোনো অভাব থাকবে না, সারা জীবন টাকার বিছানায় ঘুমাতে পারবি। বলেই হাসতে শুরু করলো। সামনে থাকা মানুষগুলো কান্না করতে শুরু করলো। যে মানুষগুলো কোনো দিন এরকম কাজ করেনি, তাদেরকে আজকে সেই রকম একটা কাজ করতে হবে। সিয়াম তখন আড়ালে গিয়ে সবকিছু জানিয়ে দিল ইরফানকে। ইরফান বলল রাজি হয়ে যাওয়ার জন্য। সিয়াম আস্তে আস্তে বুঝতে পারছে কেন তারা এই কাজ করছে। এই জেলেদেরকে নিয়ে তারা জল সমুদ্রে কাজ করাচ্ছে। সিয়াম তাদের কথা মতো ট্রলারে উঠে গেল। এরপর তারা দূরে থাকা একটা জাহাজকে আক্রমণ শুরু করলো। জাহাজে থাকা নাবিকেরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেও তারা নিজেদের জীবন দিয়ে হলেও জাহাজটাকে জিম্মি করতে চাইলো, কারণ এটা করতেই হবে, না হলে তাদের সবাইকে মরতে হবে। সেই জন্য তারা অনেক কষ্ট করে জাহাজটাকে জিম্মি করে সেই দ্বীপের কাছাকাছি নিয়ে আসলো। সেখানে আসার পর বন্দি করা হলো নাবিকদের। সিয়ামের সাথে থাকা লোকজনকে খাবার দেওয়া হলো। আজকে যেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করা হচ্ছে, কারণ তারা অনেক বড় একটা কাজ করতে পেরেছে। তখন সেই লোকটা জাহাজের একটা নাবিকের কাছে গিয়ে বলল, এই তোরা যদি এখান থেকে বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি তোদের কোম্পানির কাছে কল করে বলবি 200 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য। যদি টাকা না পাঠায় তাহলে তোদেরকে সহ এই জাহাজে সব কিছু আমি উড়িয়ে দেব। আমাকে এখনো চিনতে পারিসনি? তোরা তাড়াতাড়ি কল করবি তোদের কোম্পানির কাছে। নাবিকটার মাথায় বন্দুক ধরা হলো। সেই নাবিক ভয় পেয়ে গেল। এরপরে ইন্ডিয়ান কোম্পানিটার কাছে কল করলো। কোম্পানির লোকজনের হাতে এখন কিছুই করার নেই, কারণ তাদের নাবিকেরা জিম্মি হয়ে বসে আছে। তাদের নাবিকদের জীবন বিপন্ন হতে পারে, সেই জন্য তারা রাজি হয়ে গেল। সিএমআর বুঝতে পারলো পুরোটা, তারা কেন এই জেলেদেরকে নিয়ে আসে। যদি তারা এই কাজ করতে গিয়ে মারা যায় তাদের কেউ কিছু বলতে পারবে না। আর জেলেরা যেহেতু পানিতেই অনেক থাকে, সেই জন্য তারা কিছুটা হলেও সমুদ্রের সাথে লড়াই করতে পারে, এবং তারা এই অসহায় জেলেদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। এই মানুষগুলোকে বিপদে ফেলছে। সিয়াম সবকিছু জানিয়ে দিল ইরফান মির্জার কাছে। এদিকে আদিবা তার বাবা মায়ের সাথে বসে আছে। সে তার বাবা মাকে সবকিছু খুলে বলছে রাজের ব্যাপারে। তখন রাতের বেলা রাজ এখনো ডিউটি থেকে ফিরেনি। আদিবার বাবা মা সবকিছু শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকলেন। আদিবা তখন তার বাবার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো রাজকে চেনো, তুমি তো রাজকে পছন্দ করো, তাহলে তোমরা কেন
আমার এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছ না? আমি তাকে সত্যি ভালোবাসি, কথা দিচ্ছি কোনোদিন তার সাথে কোনো অন্যায় করব না। আমি অনেক সুখে থাকবো তার সাথে, বিশ্বাস করো। তোমরা প্লিজ ওকে মেনে নাও। এই কথা শোনার পর আদিবার মা প্রথমে কিছুটা রাগ করলেও পরে ভাবলেন এখন তো রাজের চাকরি আছে, তাহলে আপত্তি করার কি আছে, তার মেয়ে তার কাছেই থাকবে। তখন তিনি কিছু বললেন না, তার স্বামীর সিদ্ধান্তের অপেক্ষা করলেন। রফিক সাহেব নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি রাজি হবে না। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, কিন্তু বলতে পারিনি, কারণ তোরা মা আমি মিলে যা শুরু করছিলি। তবে আজ আমার অনেক বেশি খুশি লাগতেছে। আমার মেয়ে আমার মনের কথা বুঝতে পেরেছে। আজকে রাজ ফিরে আসলে আমি তার সাথে কথা বলবো, তোদের বিয়ের ব্যবস্থা করব। আদিবা খুশি হয়ে গেল, তার বাবাকে জড়িয়ে ধরলো। রাত পেরিয়ে গেল, আবারও আর একটা রাতের আগমন ঘটলো, কিন্তু রাজ আসলো না। রাজ কোথায় গেল? রফিক সাহেব খুঁজতে শুরু করলেন, কিন্তু রাজকে কোথাও পাওয়া গেল না। রাজ যে জাহাজের কথা বলেছিল সেখানে গিয়ে খোঁজ করা হলে জানতে পারলো এই নামের কাউকেই তারা কাজেই রাখেনি। এই কথা শোনার পর রফিক সাহেব অনেক বেশি ভয় পেয়ে গেলেন। তাহলে কি হলো ছেলেটার? তখন তিনি রাজের রুমে গেলেন, গিয়ে খুঁজতে শুরু করলেন। তখন টেবিলের উপরে একটা চিঠি দেখতে পেলেন। সেটা দেখার পর তিনি পড়তে শুরু করলেন। সেখানে রাজ লিখেছে, আমি জানি চাচা, আপনি যখন এটা পড়ছেন তখন আমি আপনার থেকে অনেক দূরে চলে গেছি। তবে আপনার মতো ভালো মানুষ আর এই পরিবারের মতো ভালোবাসা আমি কোথাও পাবো না, সেটা আমি জানি। আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। আমার বাবা মা আমাকে ছোটবেলায় একা রেখে মারা গিয়েছিলেন। এরপর আমি আমার মামার বাড়িতে থেকে বড় হয়েছি। আপনি সেদিন সেই মাঝিকে আমার বাবা মনে করেছিলেন। সে আসলে আমার বাবা নয়। আমি ওই জেলের সাথে গিয়েছিলাম একটা তদন্তের জন্য, কিন্তু ফেরার পথে যখন অপরাধীরা জানতে পারে যে আমরা সব কিছু জেনে গেছি, তখন অপরাধীরা আমাকে মারতে এসেছিল। ভুলে ওই মাঝির ওপর গুলি চালিয়ে দেয়, এবং আমি জানতাম না ওই মাঝি আপনাকে বাঁচিয়েছে আগে। আপনি সেদিন আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিয়ে এসেছিলেন আপনার বাসায়। আমারও তখন একটা থাকার জায়গার দরকার ছিল, কারণ আমি যদি নৌবাহিনীর ক্যাম্পে থাকতাম তাহলে হয়তো এইভাবে ছদ্মবেশ নিয়ে অপরাধীদেরকে ধরতে পারতাম না। আমি কিছু অপরাধীদেরকে ধরার জন্য এখানে এসেছিলাম। আর আপনার রাজ নামের যাকে চেনেন, সে আসলে রাজ নয়, সিক্রেট কমান্ডো অফিসার ইরফান মির্জা। আমি জানি আমি আপনাদের সাথে বেইমানি করেছি, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল সব সত্যি কথা বলে দেওয়ার, কিন্তু আপনাদের ব্যবহার এবং সব কিছু দেখে আমি আপনাদের কাছে থেকে গিয়েছিলাম। আমি জানি না এই কথাটা বলার ঠিক হবে কিনা, তবে আমি আদিবাকে ভালোবেসে ফেলেছি। সে আমাকে বলেছে সেও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি এখনও তাকে অ্যাকসেপ্ট করিনি, শুধুমাত্র একটা কারণেই। আমি যে কাজে এসেছিলাম সেটা এখনও সফল করতে পারিনি। এই কাজ সমাধান করার জন্য আমাকে যেতে হবে কয়েকদিনের জন্য সমুদ্রের মধ্যে। জানি না ফিরে আসতে পারবো কিনা। যদি ফিরে আসি তাহলে আপনাদের কাছে ফিরে আসব। আমি জানি না আপনারা আমাকে কিভাবে নেবেন, তবে আমি আসব আমার ভালোবাসা আপনাদের কাছ থেকে চাওয়ার জন্য। যদি আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এমনিতেই আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে দেবেন। এটি আপনাদের ভালোবাসার রাজ ওরফে ইরফান মির্জা। এগুলো পড়ার পরে হাত কাঁপতে শুরু করলো রফিক সাহেবের। তিনি ভাবতেও পারছেন না এতদিন থেকে এইরকম একজন মানুষকে তিনি রেখেছেন তার বাসায়। আদিবা এবং তার মা অবাক হয়ে গেল। তারা এত বড় একজন মানুষের সাথে এত খারাপ আচরণ করলো, কিন্তু লোকটা তাদের সাথে কিছুই করলো না। তারা তখন একে অপরের দিকে শুধু তাকিয়েছিল। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ওদিকে সমুদ্রের সেই দ্বীপের উপর হেলিকপ্টার ঘুরতেছে, অপেক্ষা করতেছে সেই আসল মানুষটার আসার। একটু পরে স্পিরিট বোট করে সেখানে চলে আসলো বিদেশি কয়েকজন লোক এবং তাদের অপেক্ষাকৃত সেই মানুষটা আর কেউ নয়, একজন বিখ্যাত ব্যবসায়ী এবং জাহাজ কোম্পানির মালিক রাজীব চৌধুরী। তখন হেলিকপ্টার ল্যান্ড করলো সেই দ্বীপের মধ্যে
এবং আশেপাশে বেশ কয়েকটা ট্রলার এসে থামলো। সেখান থেকে নৌবাহিনীর কর্মকর্তারা নামতে শুরু করলো। তখন লোকগুলো অবাক হয়ে গেল। সেখানে অনেক মানুষ ছিল, সবাই আক্রমণ করতে শুরু করলো। হেলিকপ্টারের দরজা খুলে নামার আগে হেলিকপ্টারের উপরে কয়েকটা গুলি এসে লাগলো। হেলিকপ্টার থেকে নামতে ইরফান মির্জার হাতে গুলি ঠুকে গেল, কিন্তু ইরফানের টার্গেট এখন শুধু একজন, রাজীব চৌধুরী। তাকে যে করেই হোক ধরতে হবে। সে এগিয়ে যেতে শুরু করলো রাজীবদের দিকে। তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়তেছে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। চারিদিক থেকে গোলাগুলি চলতেছে, আর অসহায় বন্দি মানুষগুলো তাদের জীবন বাঁচানোর একটা উপায় পেয়ে গেছে। সেই জন্য তারা ঝাঁপিয়ে পড়ল অস্ত্র ছাড়াই সেই বন্দুকধারীদের উপর। অনেকজন তো সেখানেই লাশ হয়ে গেল। তবে একে একে সবাই ধরা পড়ল। রাজীব চৌধুরীর গলা চেপে ধরে ভেতরে বসে আছে ইরফান। রাজীব চৌধুরী চিৎকার করতেছে, কারণ তার পিঠের উপর পাথর রেখে দিয়েছে সিয়াম। সিয়াম তখন ইরফান মির্জার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আপনি জাহাজে চলুন, আপনাকে কিছু লাগিয়ে দিতে হবে, না হলে আপনার হাত থেকে রক্ত পড়ে গিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। গুলি কি এখনো ভিতরে আছে নাকি বেরিয়ে গেছে? না সিয়াম, আমাকে কোথাও যেতে হবে না। এই রক্ত পড়লে আমার কিছুই হবে না, আর গুলি ছিদ্র করে বেরিয়ে গেছে। এখনো এই লোকটার সাথে আমার অনেক হিসেব বাকি আছে। এরকম লোককে ছাড়া যাবে না। সিয়াম তখন সেই পাথরের উপরে পাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এরপর রাজীব চৌধুরীকে ইরফান জিজ্ঞেস করতে শুরু করলো, বল, তোরা কেন এই কাজ করেছিলি? এত বড় একটা কোম্পানির মালিক হওয়ার পরেও কেন এই জঘন্য কাজে জড়িয়ে পড়েছিস? স্যার, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। লোভে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এরকম কাজ করেছি। এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা আমাকে প্রস্তাব করেছিল এই কাজ করার জন্য। এই রুটে বিশ্বের নামি দামি সব কোম্পানির জাহাজের চলাচল, সেই জন্য আমরা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চেয়েছি এবং সেই জাহাজগুলোকে জিম্মি করে কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করি। এবং আমার জাহাজ কোম্পানিও এতে করে অনেক লাভবান হয়, কারণ আমার জাহাজকে তো কেউ জিম্মি করতে পারে না। আমি তো সবাইকে জিম্মি করি, তাই আমার জাহাজকে সবাই বিশ্বাস করতে শুরু করে। আমি সবাইকে বলেছিলাম দস্যুদের মোকাবিলা করার জন্য আমার জাহাজে বিশেষ ব্যবস্থা আছে, সেই জন্য আমার জাহাজে কিছু হয় না। সবাই এটা বিশ্বাস করেছিল, সেই জন্য আমার জাহাজের ব্যবসা অনেক বেড়ে গিয়েছিল। আর আমি যে কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে এই বিদেশি লোকদের নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছিলাম, সেটা কেউ জানতে পারেনি। এত বড় প্ল্যান করেছিস সেটা বুঝতে পারলাম, টাকার জন্যই করেছিস। কিন্তু এই জেলেদেরকে কেন এখানে ধরে নিয়ে আসলি? এই গরিব মানুষগুলোর জীবন কেন নষ্ট করলি? স্যার, আমরা সমুদ্রে লড়াই করে বাঁচতে পারবো না। এরা সব সময় সমুদ্র থাকে, তাই তারা সমুদ্রে সব কিছু জানে, এবং আমরা যদি ওখানে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। তাই আমরা জেলেদেরকে কিডন্যাপ করতে শুরু করি, ওদেরকে কিডন্যাপ করে এই কাজ করতে বাধ্য করি। অনেককে টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসি, তারা টাকার জন্য এই কাজ করে। তারা যদি মারা যায় তাহলে কিছুই হবে না। ওর নাম হচ্ছে রবিন আর ও ডেভিড। তারা বিদেশে একটা পার্টি সেন্টার চালায়, ওখানে মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। সেই জন্য আমি তাদেরকে নারী পাচার করে দিই। সব কিছু মিলিয়ে আমি কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছিলাম এই সমুদ্রে, কিন্তু কেউ আমাকে সন্দেহ করতে পারেনি। সবাই ভাবতো হয়তো জেলেরা এখান থেকে উধাও হয়ে যায়, এটা কোনো সমুদ্রের ভয়ঙ্কর জীবজন্তুর কাজ, কিন্তু আসল কাজ তো আমরা করেছিলাম। ইরফান তখন তার গলা চেপে ধরলো, এরপর তাকে ছেড়ে দিল। ওই অসহায় মানুষগুলোর হাতে বলল এই লোকটাকে যা ইচ্ছে করতে। সবাই মিলে তাকে মারতে শুরু করলো। মারতে মারতে তাকে একদম মৃত্যুর কাছাকাছি নিয়ে আসলো। তখন ইরফান সিয়ামকে বলল তাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর রাজীব চৌধুরীর কাছে এসে বলল, অনেকদিন তো কোটি কোটি টাকার ব্যবসা করলি, এবার জেলের ভিতরে গিয়ে দেখ এই টাকা তোকে বাঁচাতে পারে কিনা। গরিব মানুষগুলোকে ব্যবহার করে টাকা ইনকাম করেছিলি, তাই না? তাদেরকে দিয়ে যদি ভালো কাজ করতি তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো, তুইও টাকা ইনকাম করতে পারতি। কিন্তু সেটা না করে অন্যায় পথে তাদেরকে নিয়ে যাচ্ছিলি। তাই তোকে এখন আসল জায়গায় যেতে হবে, চল। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো এবং এটা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিদেশি লোক দুইটাকেও নিয়ে জেলে রাখা হলো।
অসহায় আটকে পড়া মানুষগুলো চিৎকার করে কান্না করতে শুরু করলো, তবে তাদের কান্না আজ কোনো কষ্টের নয়, আনন্দের। তারা আজ মুক্তি পেয়েছে বন্দি জীবন থেকে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এটা ছাপানো হলো। সবাই ইরফানকে নিয়ে অনেক ভালো ভালো নিউজ করতেছে। সিএমের সাহসিকতার কথাও বিভিন্ন জায়গায় উঠে এসেছে। ইরফান তখন সবকিছুর সমাধান করে পরের দিন চলে গেল রফিক সাহেবের বাসায়। সে তার ভালোবাসাকে এখন চাইবে রফিক সাহেবের কাছে। রফিক সাহেব কি তার ভালোবাসাটা পেতে সহযোগিতা করবেন, এটাই চিন্তা করতেছিল। সে রফিক সাহেবের বাসায় যেতেই রফিক সাহেব তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন, এরপর বলতে শুরু করলেন, বাবা তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। সত্যি বলছি বাবা, আমি তোমাকে চিনতে পারিনি, সেই জন্য এরকম ব্যবহার করে ফেলেছি। তোমাকে কত কষ্ট দিয়েছি। চাচা, আমি ইরফান হয়ে ফিরে আসিনি, আপনার কাছে ফিরে এসেছি আপনার রাজ হয়ে। আপনি আমাকে কী সব কথা বলছেন? আমি যে বলেছিলাম আমি আসবো আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি দেবেন আমার ভালোবাসার মানুষটাকে? বাবা, তোমার মতো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারাটা আমার কাছে গর্বের বিষয়। আমার মেয়ে অপেক্ষা করছে তোমার জন্য। আমরা ভেবেছিলাম হয়তো তুমি আর ফিরবে না, কিন্তু তুমি ফিরে এসেছো। রাজ কোনো কথা না বলে চলে গেল আদিবার রুমে। গিয়ে দেখলো আদিবা সে কান্না করতেছে। রাজকে দেখে আদিবা পাগলের মতো দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ আমার প্রিয়তমা, আমি তো তোমাকে নিতেই এসেছি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? আমি তখন আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আমার ভালোবাসার মানুষটাকে। এরপর তাকে বললাম, হ্যাঁ আমি তোমার সাথে চলতে চাই আমার পরবর্তী জীবন। আমি জানি আমি তোমার সাথে যে ব্যবহার করেছি, এই ব্যবহারের পর। ইরফান আর কিছু বলতে দিল না, আদিবার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। এরপর বলল, আমি ওসব দিনের কথা ভুলে যেতে চাই। আমি বারবার বলেছি তোমাদের ব্যবহারে আমি কষ্ট পাইনি। তোমরা আমার খুব আপন ছিলে, তাই তোমাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগতো। তাই এই কথা বলো না। এখন চলো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে নিই। এরপর ইরফান প্রায় 3 দিন সেখানে কাটালো। ভালো মতোই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। ইরফানের মামা মামিও সেখানে আসলেন, কারণ ছোটবেলা থেকে তারাই মানুষ করেছেন এই সাহসী ছেলেটাকে। এখানে আসার পেছনে এই মানুষগুলোর অবদান অনেক। আবিদাকে যখন নিয়ে আসা হবে তখন আদিবার মা এসে ইরফানের হাত ধরে বললেন, বাবা আমি জানি আমার কথাটা বলা মানায় না, তুমি অনেক ভালো ছেলে, সেটা তো অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমার মেয়েটা মাঝে মাঝে ভুল করে ফেলে। তুমি প্লিজ আমার মেয়েটার ভুলগুলো ক্ষমা করে দিও। আমি আমার মেয়েটাকে সুখী দেখতে চাই, এবং আমার মেয়েটা তোমার কাছে গেলেই সব থেকে সুখে থাকবে, এটা আমার বিশ্বাস। এরপরেও মা হিসেবে আমার একটাই কথা, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না কোনোদিন। কথা দিলাম মা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার এই কথা মেনে চলার চেষ্টা করব। আমি নিজের জীবন দিয়ে দেব, এরপরেও তাকে কোনোদিন কান্না করতে দেব না। এরপর তারা চলে আসলো ইরফানের বাসায়। ইরফানের অনেক সুন্দর একটা বাসা আছে, যেখানে আসার পর আবিদা অবাক হয়ে গেল, এত সুন্দর আর এত বড় বাসা। আর ইরফান তাদের সেই ছোট্ট বাসায় কত আনন্দের সাথে দিন যাপন করছে, সে এখনো বুঝতেই পারেনি এই মানুষটাকে। 1 সপ্তাহ পরে একটা আন্তর্জাতিক সম্মেলনে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে, সেই জন্যই ডাকা হলো। নৌবাহিনীর অনেকজন কর্মকর্তা এবং ইরফানকে সম্মাননা প্রদান শেষে বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়। ইরফান সবার সামনে দাঁড়িয়ে বলে, প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মতো ছোট মানুষকে এই সম্মান দেওয়ার জন্য। তো কিছু কথা বলতে চাই। আমি জানি আমার জ্ঞান শূন্য, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আমার সামনে বসে আছে, তবে এই ছোট্ট জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি বিভিন্ন অপরাধীদেরকে দেখেছি যারা অপরাধ করে শুধুমাত্র টাকার কারণে, কিন্তু আসল যারা অপরাধী তারা এদেরকে কন্ট্রোল করে, তাদের আমরা ধরতে পারি না। আমরা 20 টাকার ডিম চোর আর 10 টাকার কলা চোরকে ধরার পর মারধর করি,
কিন্তু যারা একটা ইশারায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয় তাদেরকে কোনো শাস্তি দিতে পারি না। এই যে জলদস্যুদেরকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তারা কিন্তু আসলে অসহায় দরিদ্র কিছু মানুষ, যারা নিজেদের জীবনকে একটা সুন্দর করার জন্য এই কাজটা করছে। কিন্তু তারা কত টাকা পায়? সবার একটা নির্দিষ্ট সীমানা দেওয়া থাকে, এই পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয়। কিন্তু এক একটা জাহাজ পার করার শত শত কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া হয়। সেই টাকাগুলো যায় কোথায়? ওই টাকা পয়সাগুলো সব কিছুই কয়েকজন পরিকল্পিত মানুষের কাছেই যায়, কিছু বড় বড় কোম্পানির কাছে যায়। কিন্তু আমরা তাদেরকে অনেক বড় কোম্পানি মনে করে তাদেরকে সম্মান দিই, কিন্তু তারা ভেতরে ভেতরে এরকম কাজ করে বেড়াচ্ছে। ঠিক সেরকমই আমাদের সমাজে যতজন ছোটোখাটো অপরাধী আছে তারা আসলেই শুধুমাত্র ওই টাকার কারণেই কাজগুলো করছে। আমাদেরকে আসল অপরাধীদের কাছে পৌঁছতে হবে, যারা এদেরকে কন্ট্রোল করছে তাদেরকে ধরতে হবে। কারণ বাছুর যতই হত্যা করে না কেন, গাভী কিন্তু প্রতি বছরই সেই একটা করে বাছুরই দিবে। তাই মারতে হলে গাভীকে আগে মারতে হবে, তাদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দায়িত্ব নিলে চলবে না, প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। এই যে মানুষগুলো এই অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ল, তারা কি ইচ্ছে করে এই অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছে? না, তারা দরিদ্র সীমার একদম নিচে বসবাস করত, জীবনযাপনের কোনো উপায় তাদের কাছে ছিল না। আমরা যারা টাকা পয়সাওয়ালারা, তারা কি একদিনও খবর নিয়েছি? আমরা তো নিজেদের ভোগ বিলাসেই ব্যস্ত। এখন বর্তমানে রমজান মাস চলছে, আমরা প্রতিটা ধর্মের উৎসবকে নিজেদের কাছে এমনভাবে উপস্থাপন করি যেন ওই ধর্মের উৎসবটা শুধুমাত্র ওই ধর্মের জন্যই। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রে সে নিজের মতো যে কোনো ধর্ম পালনের অধিকার রাখে, কিন্তু সবার আগে আমরা মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। এখনও এরকম হাজারো মানুষ পাওয়া যাবে যারা সন্ধ্যাবেলা ইফতারের সময় পানি ছাড়া আর কিছুই পায় না। কিন্তু আমরা যারা টেবিলে হাজার রকম ইফতার সাজিয়ে বসে থাকি, তারা কি কখনো ওই মানুষগুলোর কথা চিন্তা করি? আমরা যত টাকার খাবার নষ্ট করি, আমাদের এক একজনের নষ্ট করা খাবারের কিন্তু আরও এক একটা গরিব মানুষের ইফতারে হয়ে যেত। সেটা কি কোনোদিনও চিন্তা করি না? সেটা আর চিন্তা করার সময় আমাদের কাছেই নেই। কিন্তু সেই মানুষগুলো যখন ধৈর্য শক্তি হারিয়ে ফেলে, যখন তাদের কিছুই করার থাকে না, তখন তারা অন্যায় করতে বের হয়। ঠিক সেই সময় আপনি তাদেরকে ধরবেন, ধরার পর বলবেন অশিক্ষিত মূর্খ, সেজন্য অন্যায় করেছিস। কিন্তু আমরা শিক্ষিত হয়ে কি করেছি এই সমাজের জন্য? অবাক করা তত্ত্ব হলো এটাই সত্যি যে এখন আমাদের দেশ চলে অশিক্ষিতদের টাকায়। অশিক্ষিত কৃষক, শ্রমিক আর প্রবাসীরা এই দেশের সবচেয়ে বড় আয়ের উৎস। আর আমরা শিক্ষিতরা কি করি? সারাদিন দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকি। সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি দুধে ধোয়া তুলসী পাতা নই, যতটুকু পারি নিজের থেকে চেষ্টা করি। আমি সামর্থ্যবান কতটুকু সেটা আমি জানি না, তবে আমি মুসলমান। আমার সামনে আমার এক হিন্দু ভাই না খেতে পেয়ে মরে যাবে, আমি নিজের ধর্মের জন্য তাকে না খাইয়ে রাখবো? এটা হতে পারে না। আমি হয়তো তাকে লক্ষ টাকার বাড়ি করে দিতে পারবো না, কিন্তু তাকে 100 টাকা দিতে পারবো খাবারের জন্য। এই সামর্থ্য আছে আমার, কিন্তু আমরা সেটা করি না। ঠিক এই রকম আমার এক মুসলমান ভাই ইফতার করতে পারছে না, তাকে একবার ইফতারের ব্যবস্থা করে দিলে আমার ধর্ম আমাকে বের করে দেবে না। পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শিক্ষা দেয় না। পৃথিবীর কোনো ধর্মে এটা বলা নেই যে শুধুমাত্র নিজের ধর্মের মানুষকে সহযোগিতা করতে পারবে আর অন্যের ধর্মের মানুষকে মেরে ফেলো। প্রত্যেকটা ধর্মে এই কথাটা বলা আছে যে মানুষ মানুষের জন্য, মানুষকে বাঁচতে হবে। মানুষের কথা চিন্তা করুন। আশা করি আমি ছোট মানুষ, এই কথাগুলো বলছি হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, তবে আমার যেটা মনে হয় সেটাই বলেছি। আমি পরিবর্তন হলে আমার সমাজ পরিবর্তন হবে। আর এই অপারেশনের ক্রেডিট আমার একা নয়। এখানে একটা মানুষ নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এই কাজ করেছে। আমি এসব অপরাধীদের কাছে কোনোদিনও পৌঁছতে পারতাম না সিয়ামকে ছাড়া। তাই সিয়ামের জন্য রইল আমার গভীর ভালোবাসা। দোয়া করি সে জীবনে এমন পর্যায়ে পৌঁছাক যেখানে তাকে দেখার পর আমার নিজেরই হিংসা হয়। এই কথা বলে ইরফান নেমে আসলো। মানুষ কথাগুলো মুগ্ধের মতো তাকিয়ে শুনছিল। কত গুরুত্বপূর্ণ কথা সে কত সহজে বলে ফেলল।
সব কাজ শেষ করে যখন বাসায় ফিরে যাচ্ছিল আদিবা এবং ইরফান, তখন রাস্তার পাশে দেখতে পেল কয়েকটা পথশিশু ভিক্ষা করতেছে। এটা দেখার পর আদিবা নেমে এরপর তাদের সবার হাতে 500 টাকা করে দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিল। এটা দেখার পর ইরফান মুগ্ধ নয়নে তাকিয়েছিল মেয়েটার দিকে। আদিবা আবার গাড়িতে ফিরে আসলো, ইরফানের হাত জড়িয়ে ধরে বলল, পরিবর্তনটা না হয় নিজের থেকেই শুরু করা যাক। প্রথমে আমি পরিবর্তন হই, এরপর পৃথিবী পরিবর্তন করব। ইরফান আবিদাকে জড়িয়ে ধরল তার। এভাবে প্রতিটি ভালোবাসা চলতে থাকুক, মানুষ মানুষের জন্য জীবনকে উৎসর্গ করুক। সকল অন্যায় আমাদের সমাজ থেকে দূরে গিয়ে এই সমাজ পরিণত হোক এক আদর্শ সমাজে। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।